আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি সলোমন শাহর আস্তানায়। আজকে আপনাদের সলোমন শাহর আস্তানার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সলোমন শাহ কে, তার বংশ পরিচয় কী, সে কোথা থেকে এসেছে এবং সে কিভাবে এই ভেড়ামারা উপজেলাতে আগমন ঘটল এবং কার নির্দেশে ঘটল, সব কিছু আজকে তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে। তবে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না সলোমন শাহ আসলে কে, কোথা থেকে এসেছে, তার বংশ পরিচয় কী। তো আমরা এখানে আসার পরে আমরা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি, সেটাই তুলে ধরছি। বাবা সলোমন শাহর মাজার। ও, আপনি এখানকার কে? আমি এখানকার খেদমতকারী। আচ্ছা, এটা আমি জানতে পেরেছি যে এই সলোমন শাহর কবরে অনেকে এসে সেজদা দেয়, এটা কি আসলে সত্য কথা? এই সেজদা হয়তো শতকরা 2-1 দেয়, সেটা তার ব্যক্তিগতভাবে। আমরা বাইরে লিখে দিয়েছি, ভিতরেও লিখে দিয়েছি সেজদা করা নিষেধ। এখন তারা করে, তারা ব্যক্তিগতভাবে সেজদাটা করে তাদের ব্যক্তিগতভাবে সম্পূর্ণ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই প্রতিষ্ঠানের এখন দায় দায়িত্ব কে আছে? টিওনো সাহেব। টিওনো সাহেব, ভেড়ামারা উপজেলার ইউনুস স্যার। হ্যাঁ, উনি নিজেই সম্পূর্ণ দায় দায়িত্বটা উনি নিজেই সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে। আর এই যে যারা দান করে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, হ্যাঁ, সেই দানগুলি কোথায় যায়? সে দানগুলা এখান থেকে ওনারা আসে ক্যাশ বইনে ক্যাশ করে নিয়ে যায়। এনার নামে অ্যাকাউন্ট আছে ব্যাংকে, সেই অ্যাকাউন্টে জমা দেয়। কিন্তু মৃত ব্যক্তির নামে কি অ্যাকাউন্ট হয়? করা আছে যে আচ্ছা আচ্ছা ওনার তো কোনো ওয়ারেস নাই, তাই তার নামে। আচ্ছা 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 আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনার নামটা বললেন না তো? আমার নাম বুইদি। বুইদি। আমার বাড়ি এই এলাকাতেই। আমি এখানে অনেক দিন থেকেই এটা খেদমতকারী হিসাবে আছি। খেদমতকারীরা। তাছাড়া এখানে কোনো দুর্নীতির বিষয় হয় না? না, এখানে কোনো দুর্নীতি। যারা যে ছাগল দেয়, মুরগি দেয়, ভেড়া দেয়, সব বিক্রি করে এনার নামেই জমা হয়। যেহেতু ইউনুস স্যার তো এসে এখানে আপনার প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট সব সময় তো থাকতে পারে না, কিন্তু তারপরে তো এখানে কিছু থাকা দরকার। সব সময় সে থাকে না, তার লোকজন থাকে না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এসে দেখলাম কিছু দর্শক এবং যারা ভক্তবৃন্দ তারা এসে মাজারে টাকা যে সলোমন শাহ, উনি তো একজন বিশ্ব জগৎ একজন খ্যাতনামা ব্যক্তি। তো ওনার বিষয়ে আপনি কী জানেন সেটা নিয়ে আমাদের বলেন। বিষয় বলতে গেলে ওনার তো আমি সরজমিনে সব দেখিনি। উনি 71-এর সময় যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে গুলিতে উনি শহীদ হয়েছেন 71-এর যুদ্ধের সময়, এবং ওনার সাথে আরও 6 জন আছে, এটুকু জানি। আর ওনার কর্মটা কী ছিল? ওনার কর্মটা ছিল, ওনার জন্মস্থান ছিল বরিশাল নলছিটি থানা আউলিয়াপুর গ্রাম, ওনার জন্মস্থান। আর ওনার লেখাপড়ার জীবন দেওবন্দ মাদ্রাসা, ভারতে দেওবন্দ মাদ্রাসা লেখাপড়া শেষ করে দিল্লি জামে মসজিদে ইমামতি করতে। আচ্ছা আচ্ছা। দিল্লি জামে মসজিদে ইমামতি করতে করতে দীর্ঘদিন করার পরে ওনার একটা খবর আসলো, যেরকম ভাব ওখান থেকে ওই চাকরি ছেড়ে দিয়ে উনি খাজা গরিবের নেওয়াজের মাজারে উনি চলে গেছে। যার পরে ওখান থেকে ওনার ওই হয়েছে আব্দুল শুকুর মালক অবস্থান পাকিস্তানে। ওনার গুরুর বাড়ি হলো পাকিস্তানে, গুরুর বাড়ি পাকিস্তানে, এটুকু আমরা জানি। এবং ওখান থেকে ওই হয়েছে আস্তে আস্তে পশ্চিমের থেকে পূর্বের দিকে পাঠিয়েছে ওনার ইতিহাস। ঠিক আছে। মাজারের পাশেই রয়েছে এক দান বাক্স। আমরা এবার জানবো তার পূর্বপুরুষের ইতিহাস। হুগলি জেলা ফুলতলা। হ্যাঁ, ওনার দীর্ঘদিন ওই জায়গাটায় শ্মশানে ইয়েতে ছিল। হ্যাঁ, মনে করো যে সব কিছু ত্যাগ করি, একবারে কোকনি পরি, মানে সমস্ত সব কিছু। উনি যে একজন আলেম, উনি যে একজন মাওলানা আলেম, ওনার ওইটা বোঝার কায়দা ছিল না। এমন অবস্থাতে দীর্ঘ কত বছর আর কি ওখানে সাধনা করছে শ্মশানে। তোমার হুগলি জেলা ফুলতলা গ্রামের নাম, হুগলি জেলা ফুলতলা গ্রামের নাম। ওখানে শ্মশানে থাকতে থাকতে ওখান থেকে আবার মোটামুটি ধরো বাংলাদেশের দিকে চড়াইকুড়ির আগে ছিল ডোমকুলে, ডোমকুল থেকে চলে আসছে চড়াইকুড়ির থেকে আস্তে আস্তে দৌলতপুর থানার ভিতরে আরেকটা জায়গা আছে ঠোঁটারপাড়ার ওই পাশে, কোন ইসলামপুর, ওখান থেকে চলে আসে তোমার সাতবাড়ি বাবলাতলা থেকে আসে এই গোলাপনগর এখান থেকে তারপর চলে যায় জীবন ওই মুন্সিগঞ্জ ফুলতলা,
জি ফুলতলার থেকে তারপর আবার জীবননগর, জি জি। তারপরে রাজশাহী। আচ্ছা এই সবগুলা কি ওনার কি ইয়ে আছে, মানে খানকা আছে, খানকা আছে? খানকা আছে, হ্যাঁ। জি জি জি। ভক্তবৃন্দ আছে, খানকা আছে, এবং সব জায়গাতে ওনার পরিশের সময় ওনারা তো আসে। হ্যাঁ, আসে। আচ্ছা। ওনার একটাই প্রচার ছিল যে নামাজ কালাম পড়ো, হাদিস অনুযায়ী চলার মতো, এবং সবাইকেই আদেশ নির্দেশ, ওনার ব্যবহার, ওনার চলা সব কিছুই, উনি অস্বাভাবিক কোনো কাজে থাকতেন, অসামাজিকের ভিতরে জড়িত ছিলেন না। আচ্ছা, এবং আপনি সকলকে নির্দেশ করতো যে তোরা নামাজ কালাম পড়বা এবং সভ্যতার মধ্যে চলবা। আচ্ছা, এই যে আপনি বললেন অসামাজিকের ভিতরে জড়িত ছিল না, কিন্তু এই দানিন দেখা যায় যখন এখানে ওরস হয়, হ্যাঁ, তখন এখানে মানে মাদক শক্তি, মাদকাতে আসক্ত হয়ে যায় অনেকে, এবং দেশ অনেক সময় খারাপ থাকে। তাহলে তাদের এই বিষয়ে আপনি কিছু বলেন? না, তাদের বিষয়ে আমি বলি একটা জিনিস, যেরকম উনি যতদিন বেঁচে ছিল ততদিন ওই সময় কিন্তু ওনার ভক্তরা ছাড়া এখানে কোনো মাদকের কোনো কারবার ছিল না। জি জি। এখন উনি যখন দেহ রাখার পরে এখানে শুধু ওনার ভক্তরা না, সারা পৃথিবীর মানুষ, বাংলা ভারতে সবাই আসে, আশেকান জাকিরান, কিন্তু এতে কমান্ড করা, মানে এটা নিয়ন্ত্রণ করা, এটা আদৌ সম্ভব হয় না। ওনার কিন্তু এই নির্দেশ নাই যে তোমরা আমার মাজারে এসে সিদ্ধি খাও কিংবা মাদক করো, এটা করো, ওনার কিন্তু সেই নির্দেশ ছিল না। এই নির্দেশ মানে সেই সময় ছিল না, কিন্তু ইদানিক বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন দেশের থেকে আসে, যার কারণে আশেকান ভক্ত হিসাবে, ভক্ত বলতে না এখন আপাতত নাই বলতে গেলে চলে, সবই আশেকান। আর ওনার যে মর্যাদা, সেই মর্যাদা যারা ধূমপান করে কিংবা যারা আসে এখানে, সেই মর্যাদার সম্পর্কে অনেকেরই জ্ঞান নাই। উনি যে একজন শিক্ষিত মাওলানা টাইটেল পাস, এবং উনি যে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, এই সম্পর্কে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে, তাদের কিন্তু অনেকেরই এই ধারণার কোনো জ্ঞান নেই। যার কারণে এই আমাদের এখানে এই মাদক সম্পর্কে এবং এই সম্পর্কে আমরাও কিন্তু এটার প্রতি উত্তর করি যে না, এটা চলবে না, এটা ঠিক না, এটাকে ওনাকে বদনাম করা হয়। কিন্তু উনি একজন ভালো মানুষ, ওনার ভালো মানুষের কাছে এসে আপনারা এরকম ধারণার দোহাই দিয়ে, পরিচয় দিয়ে নানান রকমের বিভ্রান্তি সৃষ্টি করে। কিন্তু এটাও আমরা কমিটির পক্ষ থেকে এটাও আমরা মোটামুটি সবসময়ের জন্যই আমরা। কমিটিতে এখন কারা আছে? এখন বর্তমান কমিটি আছে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি, উপজেলা সমাজসেবা সেক্রেটারি সাহেব অফিসার, আর বাদ বাকি লোকালি আমাদের এখানে কিছু সদস্য আছে। লোকাল স্থানীয় পর্যায়ে। জি জি। আচ্ছা, আপনার নাম কি যেন বললেন? আমার নাম খাদেম মোহাম্মদ রবিউল ইসলাম। আপনি প্রধান খাদেম? আমি এখন বর্তমান প্রধান খাদেম। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। হ্যাঁ, এখানে অনেকে এসে আমি দেখেছি যে তারা হচ্ছে সেজদা দিচ্ছে, যেটা হচ্ছে আপনারা অলরেডি এখানে লিখে রেখেছেন যে মাজারে সেজদা দিয়ে সম্পূর্ণ, এবং বাইরেও আছে, কিন্তু তারপরেও দিচ্ছে। কেন দিচ্ছে? এখন দেখো, একটা মানুষের আশেক, আত্মার খোরাক, এবং মানুষ দূরের থেকে আসে, এটা আবেগ। আল্লাহ দিনিয়ানার মালিককে একজন আল্লাহ, আল্লাহর কাছে চাওয়া ছাড়া আল্লাহকে উসিলা করি তাকে সেজদা দেয়, এবং মনে প্রাণে যাদের অনেক দুঃখ কষ্ট এবং মিনতি নিয়ে আসে যে হয়তো বাবা আল্লাহ, এই বাবা তোমার চরণে ভক্ত দিলাম, কিংবা হয়তো আমার এই রোগের থেকে মুক্তি করো, কিংবা আমি এই মুশকিলে আছি, কিংবা আমি এই বিপদে পড়েছি, আমি এই বালা মুসিবতে পড়েছি, তুমি আমাকে এই উসিলাতে মাফ করো। আমার মনে হয় এটা। তাছাড়া ভক্তি কেন করে? আপনারা তো নিজেরাও নিষেধ করছেন। আমরা নিজেরা অলরেডি যে মানুষের সাংবাদিক, বিভিন্ন মিডিয়া হয়তো প্রশ্ন করবে, আমরা মাজারের গায়েও লেখা আছে, এবং সরাসরি চোখে দেখতে পাচ্ছ যে আমরাও এখানে লিখে রেখেছি। আচ্ছা, আরেকটা বিষয় বলে, যারা এখানে টাকা ফেলছে, এই টাকা কিভাবে ইউনো স্যারের কাছে পৌঁছায়? না, এখানে ইউনোর কাছে চাবি আছে, ইউনো স্যারের কাছে। হ্যাঁ, সভাপতি আছে, সেক্রেটারি আছে, সিন্ধুকের চাবি ওনার কাছে। আচ্ছা, আর এই যে মাজারের ভিতরে অনেকে টাকা পাইলে, যারা ঝাড়ুদার আছে, যারা পরিষ্কার করে, তারা টাকাটা তুলে এখানে সিন্ধুকের ভিতরে ঢুকায়। সিন্ধুকের ভিতরে সিন্ধুক আছে, এই যে সিন্ধুক, এবং ওরসের সময় সিন্ধুক থাকে আরো অনেক কয়টা। এই যে পাশে লেখা আছে, এই পাশে লেখাটা সহকারে, ঠিক আছে। এবং আমাদের যারা এখানে কর্মচারী আছে, তারা ওই টাকাটা গুছায় আমাদের সকলের মাধ্যমে এটা। আচ্ছা, এখানে কোনো দুর্নীতির কোনো অভিযোগ আছে আপনার দৃষ্টিতে? না, আমার দুর্নীতি বলতে গেলে কোনো অভিযোগ আমার না। কোনো জায়গায় কোনো দুর্নীতি হয় এরকম, যারা ছাগল দেয়, মুরগি দেয়, এগুলো কেউ নিয়ে যায় বা এগুলা কি করেন আপনি? না, এগুলা না, আমার জানা মতে আমি প্রায় 47-48 বছর আছি এখানে। আচ্ছা, আমার জানা মতে কমিটিতে প্রত্যেক বছর 5 বছর পর চেঞ্জ হইতো দল ক্ষমতার। তো একটা না তো ধরো 15
বছর কমিটি রইল। জি। এখানে দুর্নীতি বলতে গেলে তেমন দুর্নীতি ওই ধরনের কোনো আমাদের কোনো রেকর্ড নাই যে দুর্নীতি হওয়ার। আচ্ছা, এই বিষয়টা আমি নিশ্চিত হতে তার মানে পারি। এখানে সচ্ছল ধারায় চলছে। সচ্ছল ধারায় চলছে। জি। এখন আচ্ছা, ধরো, এখানে এখন একটা জিনিস আমি বলি, যেরকম এখানে একটা মেলা হলে বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন জায়গার বিভিন্ন ছেলেপেলে, বিভিন্ন রকমের, একটু স্বাভাবিক, ওটা কোনো বিষয় না, ওটা দুর্নীতির মধ্যে পড়ে না। জি। যেরকম অনেক দোকানপাট আসে, তাদের থেকে হয়তো জায়গা ধরে রাখিছে, হয়তো 10,000 টাকা ধরে রেখেছে, দরবার পাইলে হলো 1,000 টাকা, তারা পাইলে হলো 1500 টাকা, এরকম হতে পারে। আচ্ছা, আরেকটা আপনার তাছাড়া বিষয় বাজারের টাকালে কোনো দুর্নীতি আমি আমার চোখে আচ্ছা, এই পড়েনি। যে ইনা সলেমান শাহর যে টাকা মুরিদরা দিয়ে যায়, হ্যাঁ। এটার অ্যাকাউন্ট নাম্বার মানে দরবারে। হ্যাঁ, এই অ্যাকাউন্ট নাম্বার কোথায় মানে ব্যাংকে গোলাপনগর কি ব্যাংকগুলো, অগ্রণী ব্যাংক, অগ্রণী, এটা গোলাপ- এটা কার নামে আছে? এটা বাবা সলেমান শাহের নামের উপরে আছে, কিন্তু এখানে যারা কমিটি হবে তারা আর কি ওই ইয়ে করতে পারবে, মানে ওটা লেনদেন করতে লেনদেন পারবে। করতে পারবে। হ্যাঁ, যেই কমিটি থাকুক, যে কমিটি থাকে। যেই কমিটি থাকুক তার লেনদেন থাকবে। চাবি এখন বর্তমানে ইউনো স্যারের কাছে এবং সেক্রেটারির কাছে। ইউনো স্যারও মানে যে ইউনো স্যার আসবে সেটা এটা দায়িত্ব পালন। দায়িত্ব গ্রহণ করবে। হ্যাঁ, যে সমাজসেবা আসবে সেই দায়িত্ব গ্রহণ করবে। এই 2007 সালের থেকে এই ঘটনা, 2007 সাল থেকে এই ঘটনা। 2007 সালে থেকে। তার আগে হচ্ছে এখানে তার আগে এখানে লোকাল স্থানীয় যারা কমিটি 5 বছর পর পরে যারা এই হইতেন নির্বাচিত, তারা এখানে কমিটি হয়েছে। কমিটির আসতো। এইটাই আমি এই পর্যন্ত আমার দিল্লির জামে মসজিদের ইমামতি করতে। তো তারপরে ওখান থেকে কি হলো এটা বলো। ওখান থেকে দীর্ঘদিন দিল্লি জামে মসজিদে ইমামতি করার পরে ওনার ওই আসছে যে ওনাকে ইমামতি ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে উনি খাজা গরিবের নেওয়াজ, অর্থাৎ মানে আজমের শরীফে ওখানে সাক্ষাৎ হয়। জি জি। এবং ওখানে যাওয়ার জন্য গায়েবী খবর আসে। সেই খবরের অনুযায়ী যে কইছে তো অমুক জায়গায় দেখা করতে হবে এক পাগলার সাথে, পাগলা মানে আব্দুল শুকুর মালঙ্গ বাবার সাথে তোমাকে দেখা করতে হবে। জি জি। ওনার সাথে দেখা করার পরে তারপরে ওনার বাড়ি হলো পাকিস্তানে, জি জি। ওনার গুরুর বাড়ি হলো পাকিস্তানে। পাকিস্তানে উনি ওনার কাছে বয়াত হওয়ার পরে দীর্ঘদিন ওখানে থাকার পরে বাংলাদেশের দিকে আবার ওনাকে ব্যাক করছে জি জি। যে পূর্বের দিকে যাও, পশ্চিমের থেকে পূর্বের দিকে যাও। জি জি। ইসলাম প্রচার করে। হ্যাঁ, ইসলাম প্রচার করার জন্য পূর্ব দিকে যাও। প্রচার করতে করতে তোমার আমার জানা মতে আজমের শরীফ ওনার জায়গা, বসার জায়গা ছিল এবং মুর্শিদাবাদ জেলার ভিতরে ছিল, বর্ধমান জেলা কালনা থানা মাঠের পাড়া বলে এখানে ওনার একটা ধাম ছিল। এবং 86 সলেমান শাহ যে নৌকা ব্যবহার করত সেই নৌকা আর নেই, কিন্তু এটা একটি আকৃতি করে রেখেছে জনগণকে দেখানোর জন্য। 1971 সালের এপ্রিল মাসে 10, 11, 12 ওনার যাকে বলা হয় মৃত্যু দিবসও বলা হয়, উপাদ দিবসও বলা হয়, যেটা যে যেরকম নেয় আর কি। ঠিক আছে। তো ওই এবার 55তম বার্ষিক উরুস মুবারক পালিত হওয়ার দিন আসি যাচ্ছে সামনে। এখন জানি না কিভাবে যে পালিত হবে, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমি অগ্রিম কিছু বলতে পারবো না, যেহেতু আমার বলার এখতিয়ার আমি রাখি না, যেহেতু কমিটিকে ওভার্ট করে এটা বলা সম্ভব না। তো কমিটি সিদ্ধান্ত নেবে। আজকে এপ্রিলের প্রথম, এপ্রিল মাসের প্রত্যেক বছরে পালিত হয়। এপ্রিল মাসের 10, 11, 12, চৈত্র মাসের 27, 28, 29, এটা এই 55তম হবে এবার। ঠিক আছে। এটা কমিটি সিদ্ধান্ত নেবে হবে উরুসটা কীভাবে পালিত হবে এবং মানুষজনের নিরাপত্তা কীভাবে দেবে এবং এলাকার জনগণ, সাধারণত জনগণ, এলাকাবাসী এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে আরও ডিসি সাহেবেরা আছেন, আরও বড় বড় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছেন। সবাই সিদ্ধান্ত অনুযায়ী এই এপ্রিল মাসের 10, 11, 12 আর কি এটা সিদ্ধান্ত হবে। সময় এসে গেছে অল্প দিনেই, ঈদের জন্য, রোজার জন্য। এপ্রিল মাসের কয় তারিখে? এপ্রিল 10, 11, 10, 11, 12। তার উপাদ তো। হ্যাঁ, 10, 11, 12 এপ্রিলে। আর চৈত্র মাসের 27, 28, 29 ঠিক আছে বাংলা। এবার জানবো সলেমান শাহর ওয়ারিশ বিষয়ে। ভক্ত আছে, ওয়ারিশ বলতে তার বাবা মা ছিল, ওনারা যারা ভক্ত ছিলেন তারা জানতো। এবং উনি ছোটকালেই বাবা মার থেকে ত্যাগ হয়ে চলে গেছে। ওনার বাসা কোথায় বলছেন? ওনার জন্মস্থান বরিশাল, নলছিটি থানা, আউলিয়াপুর গ্রাম। আচ্ছা আচ্ছা। ওনার আজবেন্দে কোনো বাবা মা কিংবা আত্মীয় স্বজন কেউ বলে নেই যে আমার ওয়ারিশ, কিংবা আমার বাবা, আমার চাচা, আমার ভাই, এরকম ধরনের কোনো কিছু। 1971 সালে উনি মারা যায়। 1900 তারপরে থেকে কেউ এসে দাবি করে না, দাবি করার ভিতরে আজ থেকে মনে হয় 8-10 বছর আগে একটা মেয়ে ঢাকা মিরপুরের থেকে এসে দাবি করছিল যে আমার বাবা হয়। কিন্তু উনি মারা গেছে 71-এর যুদ্ধের সময়, আর ওনার বয়স মাত্র 26 বছর।
তো সেই হিসাবে প্রমাণ করে অনেক মিটিং শিটিং করে অনেক ইকের তথ্য নিয়ে দেখছে যে এই সলেমান সেই সলেমান, ওনার বাবার নাম ছিল সলেমান পাটোয়ারি। আচ্ছা। আর এই সলেমান হলো অদিও কিন্তু সলেমান ওনার গুরু দেয়া নাম। ওনার নাম তো হলো অরিজিনাল নাম ছিল গেদামিয়া মাজহারুল ইসলাম, আর এই সলেমান শাহ ওনার গুরুর দেয়া নাম এটা। ওনার গুরুর নাম কি? ওনার গুরুর নাম আব্দুল শুকুর মালঙ্গ বাবা, পাকিস্তান পেশোয়ার, পাকিস্তানে। হ্যাঁ পাকিস্তানে। তো যার কারণে সেই ওয়ারিশ টিকে নাই, সে ওয়ারিশ টিকে নাই। তার বয়স হলো স্বাধীনের পরে জন্ম, আর উনি মারা গেছে স্বাধীনের সময়। তার আগেই দেখেন 16-13 বছর এই এলাকায় ছিল। আচ্ছা আচ্ছা। উনি সলেমান শাহ এখানে আসা কত বছর হয়েছে? এখানে আসা আমার জানা মতে মনে হয় 10-12 বছর এখানেই ছিল। এখানেই ছিল? হ্যাঁ জানা মতে। কি এরকম হবে না? 62 বছর না না, এখানে দেবরা 10-12 বছর এখানে ছিল, এখানে মারা যাওয়ার আগে, 71-এর আগে। মানে জীবিত ছিল 10-12 বছর এখানে আসার পরে থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে আরেকটা জিনিস, একটা ছোট্ট ভুল হয়ে গেল, এখানে আসি বিয়ে করছিল কিন্তু। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা বলে। মানে এখানে আসি আইনামতি নামে একটা মেয়েকে বিয়ে করছিল। এখানে জলিল মাস্টার বাবুল মেম্বার আছে না, ওনাদের এক আত্মীয়কে, আইনামতি নাম, ওনার বাড়ি হলো চুয়াডাঙ্গা গোবরগাড়া গ্রামের নাম। তাকে বিয়ে করছিল শরীয়ত অনুযায়ী, এবং যে বিয়ে যে করতে হয় ইসলামিক ধর্ম পালন করার জন্যে, সেটাই তাকে বিয়ে করছিল। করার পরে কিছুদিন মানে ছিল, থাকার পরে দেখা যায় সেটা উনি থাকাকালীন বেঁচে থাকতেই ওনার সেটা মনে করো যে বিবাহের কোনো ইয়ে ছিল না, মর্যাদার কোনো ছিল না, ডিভোর্স প্রাপ্ত হয়ে ডিভোর্স প্রাপ্ত দিয়েছে। এটি আমার জানা। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনার পরিচয় এবং আপনার আব্বার নাম সহকারে একটু বলেন। ও আমার পরিচয়, আমার নাম খাদেম মোহাম্মদ রবিউল ইসলাম, আমার জন্মস্থান ধরমপুর ইউনিয়ন, সাতবাড়ি, ভেড়ামারা, কুষ্টিয়া। আমার বাবা মা এখানে আমাকে ছোট্টবেলায় দান করে দিয়েছে। এখানে সর্বপ্রথমে দিয়েছিল আমার বাবা দিয়েছিল যে উনি একটা ছেলে চাইছিল। আচ্ছা আচ্ছা। ছেলে চাইছিল এই কারণে যে হারে বেটা, সবাই তো মানুষ টাকা পয়সা, গরু ছাগল, জায়গা জমি দান করে, রক্ত সন্তান থেকেও দান করে না। তো তুই আমার একটা সন্তান আল্লাহর হস্তে বাবার দরবারে ছেড়ে দিস। তাই আমার ছোট ভাইকে দিয়েছিল, আমি সবার বড়, আমার ছোট ভাইকে দিয়েছিল এখানে, তখন ছোট ছিল। আপনার বাবাকে এই কথা বলছিল? হ্যাঁ হ্যাঁ, উনি সলেমান শাহ। সলেমান শাহ। আচ্ছা, তারপর? তো সেই হিসাবে আমার ছোট ভাইকে দান করছিল। হ্যাঁ হ্যাঁ। তো ছোট ভাই বেশ কয়েক বছর ছিল, মনে হয় 5-7 বছর। হ্যাঁ। ছোটকালে থাকার পরে ও বাড়ি চলে যাওয়ার পরে আর আসলো না। আচ্ছা। না আসার পরে আমার বাবার পক্ষে থেকে খুবই একটা অশান্তি ভোগ করছিল সংসার পারিবারিকে। আচ্ছা আচ্ছা। তো অশান্তি ভোগ করার পরে তখন উনি বললো যে তোমরা যদি কেউ না যাও তাহলে আমি নিজেই যাবো, যেহেতু আমি ওয়াদা করছি। সেই হিসাবে আর কি সে ওর আর কোনো মতেই আর আইলো না আসাতে আমাকে বললো, বাবা তুমি কি যাবা? তা আমি বললাম যে বাবা আমি তো বলতে পারবো না যাবো কি যাবো না। তো তখন আমার আরও চাচা ছিল, দাদা ছিল, দাদিরা, আরও সবাই আমার বংশের সবাই বেঁচে ছিল। তো তখন বললে ঠিক আছে, তো ওয়াদা যখন করছে, অনেকে আবার বেমতো করছে যে এটা কি সন্তান কি দান করা কি সম্ভব, এটা সন্তান কেন দান করবে? কিন্তু আমার আব্বার কথা হলো আমি ওয়াদা করছি আমার বাবার কাছে, আমার ওয়াদা পূরণ না হলে আমাকে নিজে যাই থাকা লাগবে। তো তখন আমাকে বুঝলে আর কি সাথে নিয়ে আসছিল, তখন আমিও ছোটই ছিলাম। তখন আপনি যখন আসেন তখন বয়স কত হবে আমার ঠিক জানা নাই, মনে হয় আনুমানিক 10-12 বছর হতে পারে, এরকমই মনে হবে। না আপনি এখানে এত বছর ধরেই আছেন তাই না? এত বছর ধরে আছেন। আপনার যে খাওয়া দাওয়া বা জীবনযাপন সবকিছু মাজারের আন্ডারে? মাজারের আন্ডারে সবকিছু। আচ্ছা, এটা কমিটি বহন করবে? কমিটি বহন করবে। আপনার ছেলেপেলে না? আমি বিয়ে শাদী করি নাই এখন পর্যন্ত। করেন না? এখন পর্যন্ত বিয়ে শাদী কেন করেন না? না করি না, এখানে সংসারলি তো থাকা যাবে না, বউ সাওয়াল্লি। তাহলে তো সলেমান শাহ নিজেও বউ সাওয়াল্লি থাকতে পারতো, জন্ম দিতে পারতো সন্তান। আপনি এখন পর্যন্ত বিয়ে শাদী করেন না? বিয়ে শাদী। আপনার বয়স কত? বয়স কত হয়তো 57-58 হয়ে গেল মনে হয় আনুমানিক। ঠিক আছে। আচ্ছা, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলতে গেলে এখন আমাদের একটা এদের সামনে এপ্রিল মাসে 10, 11, 12 একটা অনুষ্ঠান। হার্ডিং ব্রিজের ট্রেন এখানটায় পাথরের ট্রেন নিত, সেই সময় ট্রেনটা হঠাৎ করে বাবাই সলেমান শাহর দরবার সোজা পড়ে যায়। তারপর অনেক চেষ্টা করে ট্রেনটা তুলতে পারে না। পরে সলেমান শাহর কাছে ওনারা আসে, রেলওয়ে লোকজন, তারপরে ট্রেনটা যাহা উদ্ধার হওয়ার পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা বাবা সলেমান শাহর কাছে পাকিস্তান আমলে বয়াত হন। উনি 26শে মার্চ যুদ্ধ শুরু হলো এবং 12 এপ্রিল উনি শহীদ দিবস হলো। অন্যান্য জন্য সাক্ষী নিয়ে বোঝা যাচ্ছে যে তার এখানে একটা জিন্দা কবর আছে। জিন্দা কবর আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তার আগে রাত্রে কিছু দৃশ্য সলেমান শাহর
আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা খুবই দেখার মতন ইতিহাস। তো অনেকে সুলাইমান শাহর বিষয়ে জানতে খুব আগ্রহী হয়েছেন, তো তাদের জন্য এই ভিডিওটা। আমি অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণটা দেখবেন, তাহলে কুষ্টিয়া জেলা ভেড়ামারা উপজেলা প্রাণকেন্দ্রে অবস্থিত সুলাইমান শাহ, এটা গোলাপনগরে অবস্থিত। আপনারা অবশ্যই যারা দেখতে ইচ্ছুক তারা গোলাপনগরে চলে আসবেন। গোলাপনগরে এসে আপনারা সুলাইমান শাহর আস্তানার সেই দৃশ্য আপনারা দেখতে পারবেন এবং তাদের বিষয়ে অনেক কিছু আরও অবগত হবে। আমি আপনাদেরকে দেখাবো জিন্দা কবর, কীভাবে জিন্দা কবর কোথায় অবস্থিত। এটাই কিন্তু সুলাইমান শাহর আস্তানাতে আছে এবং এটা সুলাইমান শাহর আস্তানারই নিজেরই এটা জিন্দা কবর বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে রাতের দৃশ্য। রাতের দৃশ্যে অনেকে দোকানপাট আছে, মেলা আছে, সুন্দর দেখার মতন ইতিহাস। ইতিহাসে সাক্ষী বহন করে আসছে এই সুলাইমান শাহর আস্তানা। তারই কেন্দ্রবিন্দু হচ্ছে বিভিন্ন দোকানপাট, যা দেখার মতন ইতিহাস এবং দেখার মতো জায়গা। তো এটাই হলো সেই জিন্দা কবর। জিন্দা কবরের মাজার আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে রাতের দৃশ্য, আমরা রাত্রি উনি আমাদের এলাকার লোকজন সবার মুখে থেকে ওর ভালো প্রশংসা শুনেছি, আর উনি অলৌকিক অনেক কিছুই শুনি আমরা মুখ থেকে। এই সেই জিন্দা কবর, সেই জিন্দা কবরে উনি কবর খুঁড়ে জিন্দা অবস্থায় বসে থাকতেন, যার কারণে এটা জিন্দা কবর নামে চিহ্নিত হয়েছে। তো জিন্দা কবর আসলে দেখার মতো একটা জায়গা। এখানে আপনারা এসে অনেক ভালো লাগবে, সাথে জিন্দা কবরটা আপনারা দেখে নিতে পারবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা গোলাপনগরে অবস্থিত। আমি শুনেছি নাকি সুলাইমান শাহর জিন্দা কবর আছে, আপনি কি দেখেছেন? অবশ্যই সত্য আছে। আচ্ছা, এটা এই বিষয়ে কিছু বলেন। ওনার এই জিন্দা কবর উনি থাকতেই অলৌকিক ক্ষমতায় বলছিল যে এটা জিন্দা কবর করা হোক, তাই ওই জিন্দা কবর করা হয়েছে, কিন্তু জিন্দা কবর এখনও আছে। এটাকে বলা হয় গোলঘর। গোলঘরটা রাতের দৃশ্যতে আলোকিত হয়ে আছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। যারা দেখতে ইচ্ছুক তারা গোলাপনগরে চলে আসুন। এটা হচ্ছে সেই সেগুন গাছ। সেগুন গাছের নিচে বসে থাকতেন সুলাইমান শাহ। এই গাছের নিচে বসে থাকতেন, এই দুই গাছের নিচে বসে থাকতেন সুলাইমান শাহ। একটি গাছ মারা গিয়েছে, তো কেটে ফেলা হয়েছে, আর একটি গাছ আছে এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে। তো সুলাইমান শাহ এখানে একটা জায়গাতে উনি চুপচাপ নীরবে নির্ভীতে বসে নদীর ধারে বসে থাকতেন। তো বসে থাকার যে পাটনাটা আপনারা দেখছেন এখন টাইলস করা হয়েছে, এই যে এটাতে বসে উনি নদী দেখতেন, কিন্তু কালের সাক্ষী হয়ে এটা রয়েছে এখনো। আর নদী চলে গেছে অনেক দূরে, এখন আর নদী সুলাইমান শাহ মাজারের কিনারায় নেই। রাতের দৃশ্য, রাতের দৃশ্য দেখতে কেমন লাগে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভ গোলাপনগর নুরিয়া শরীফ। তো এখানে যাদের উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভ করা আছে তাদের নাম সুন্দর করে লেখা হয়েছে, খোদাই করা। বাবার 7 জনের নামে এখানটায় 7তলা শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। বাবার ভক্তবিন্দু আশেকান জাকেরান এনারাই এই শহীদ মিনারটা এখানে তোমরা কি বেড়াতে এসেছো? ভালো লাগছে? এখানে কোনো কি বিশৃঙ্খলা হয়? না। সুলাইমান শাহর আস্তানাতে বিশ্রামাগার রয়েছে। এখানে কেউ আসলে অবশ্যই নদীর ধারে বিশ্রামাগার তৈরি করে দিয়েছে এখানকার কমিটি। রাতের দৃশ্যের দোকানপাট, এখানে সব ধরনের সব কিছুই পাওয়া যায়। কফি শপ থেকে শুরু করে চা, চানাচুর ভাজা, মুড়ি ভাজা, কালার রুটি, বিভিন্ন ধরনের খাওয়ার ফাস্টফুড আইটেম সব রকমই পাওয়া যায় সুলাইমান শাহর আস্তানার নদীর কিনারায়। আবার এখানে রয়েছে সঙ্গীত শিল্পীর মাধুর্যপূর্ণ গানের এক আকর্ষণীয় কলাশিল্পীর নৈপুণ্যতা। ঈদ পুনর্মিলন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হচ্ছে।
আচ্ছা, আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ আলী। আপনি কি একজন শিল্পী? আমি শিল্পী না, শিল্পীর হ্যাংসপার্টির সাথে কাজ করি। আপনি থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক। আপনার বাসা কি এখানে? আমার বাসা এখানেই, মাজারের পাশে আমাদের বাসা। আপনারা কি সলেমান শাহরি গান বলেন না অন্য কিছু? না, আমরা বিভিন্ন ধরনের গান বাজনা করে থাকি। ঈদ সামনে, যেহেতু এখানে একটা ঈদ সামনে, ঈদ উপলক্ষে আমরা সবাই মিলে একাত্র হয়ে একটু আনন্দ করতেছি। ঈদ উপলক্ষে আমরা সবাই একটু আনন্দ করতেছি। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন। আমরা মূলত বাউল শিল্পী সবাই। আপনি কি ঢোল বাজান? জি। আপনার বাসা কি এখানে? এখানে ভেড়া। ভুলে যাব আমিও ভেবেছি।
সলেমান শাহ আস্তানায় সুন্দর আম ধরেছে। এখন আমের সিজন, অনেক আম গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, যা দেখার মতো। এই চিত্র আপনাদেরকে তুলে ধরছে, যা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। ভাইয়ের বাসা কোথায় ভাই? আমাদের বাড়ি হলো মিরপুর উপজেলা ধুবল ইউনিয়ন। জি জি। আপনি এখানে আসছেন, আসে এই যে দেখছেন যে মসজিদ কিন্তু তালা মারা ছিল। হ্যাঁ, কিন্তু আপনি হয়তোবা কাউকে না কাউকে বলেছেন, তো কাকে বলছিলেন? না বিষয়টা এরকম না, আমরা তিনজন নামাজের জন্য জায়গা খুঁজতেছিলাম মসজিদ। তো আমরা এসে দেখলাম মসজিদে তালা দেয়া। তো আমরা ওখানে তিনজনে গল্প করতেছিলাম যে এরকম ব্যাপার, মসজিদের নামাজটা কাজা হয়ে যাচ্ছে, আমরা আসলে নামাজটা পড়া খুব জরুরি ছিল। তো পাশেই মসজিদের খাদেম ছিল, উনি পাশের থেকে আমাদের কথা শুনছে, আমরা তাদের কাছে কিছু বলি নাই। পরে উনি আমাদের কাছে আগায় গেল, যার পরে উনি জিজ্ঞাসা করলো যে আপনারা কি নামাজ পড়বেন? তো আমরা তখন আমাদের মতামত দিলাম যে হ্যাঁ আমরা নামাজ পড়তে চাই, তো আমরা জায়গা পাইতেছিলাম না। তো উনি আবার ওই সম্ভবত মুয়াজ্জিন ছিল, খাদেম সাহেব ওনারে ডাক দিল, ডাক দিয়ে উনি তালা খুলে দিল, আমরা উজু করে নামাজ পড়ি মাত্র বের হলাম। তো সব মিলে মনে হচ্ছে যে এখানে সুষ্ঠু ধারাবাহিকতাই চলছে, তাই তো? আসলে তো এখনো ওইভাবে মেলা শুরু হয় না, মেলা শুরু হলে বিষয়টা ভিন্ন। তবে এখন এই যে সুবিধাটা আপনি পেলেন, এটা তো একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, তা তো অবশ্যই, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আপনি মসজিদে নামাজ পড়তে, আমরা মসজিদে নামাজ পড়ার সুযোগ পেলাম। তালা ছিল, তারা আন্তরিকতার সাথে মসজিদের তালা খুলে দিছে। সলেমান শাহর এখানে একটি সুন্দর মসজিদ রয়েছে, যা দেখার মতো মসজিদটা, এবং আন্তরিকতার সাথে অনেকে নামাজ পড়ে। এবং এখানে কাঁঠাল গাছ রয়েছে, একটা বিরল কাঁঠাল গাছ, যা একটা গাছে কতটা কাঁঠাল ধরে আপনারা দেখলে তাজ্জব হয়ে যাবেন। খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি এখন ভিডিওটি শেষ করতে যাচ্ছি। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল, এবং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যখন সলেমান শাহর আস্তানা থেকে ফিরে আসি, তখন আমাদের যে ভ্যানে আসতেছিলাম সে ভ্যানটা নষ্ট হয়ে যায়। সে ভ্যানটা এখন খুব মানে রাত হয়ে গেছে 12টা। তো মেকারকে তুলে এনে আমরা ভ্যানটা সেরে আবার আমাদের রওনা দিলাম ভ্যানামারার উদ্দেশ্যে। তো সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আবারও আপনাদেরকে অনুরোধ জানাবো, অবশ্যই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে মতামত প্রকাশ করবেন। ধন্যবাদ।